এর আগের দিন আমরা একটা দণ্ড চুম্বকের জন্য বিভিন্ন অবস্থানে চুম্বক ক্ষেত্র কত হয় আলোচনা করেছি। অপ্রস্ফুট অবস্থান, বিষুব অবস্থান, যে কোনো অবস্থানে। আজকে আমরা আলোচনা করব দণ্ড চুম্বকের সাথে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। দণ্ড চুম্বকের সাথে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। এখানে দেখো, এখানে একটা সলিনয়েড আমরা এঁকেছি। এই সলিনয়েডের উপরে এইভাবে তারগুলোকে জড়ানো আছে বৃত্তাকার ভাবে। আচ্ছা, সলিনয়েডটা ব্যাসার্ধ হচ্ছে এ, সলিনয়েডের ব্যাসার্ধ এ, টোটাল দৈর্ঘ্য হচ্ছে সলিনয়েডের 2L, সলিনয়েডের মোট দৈর্ঘ্য হচ্ছে 2L এবং এর একক দৈর্ঘ্য অর্থাৎ এই পাক তার জড়ানো আছে, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে N এবং কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা হচ্ছে I। তাহলে মোট পাক সংখ্যা কত হচ্ছে? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি N হয়, তাহলে 2L দৈর্ঘ্যের মোট পাক সংখ্যা হবে কত? 2LN। আর যেহেতু প্রবাহ মাত্রা I, তাই এখানে কার্যকর প্রবাহ মাত্রা হবে 2LNI। এবার x দূরত্বে, অর্থাৎ সলিনয়েডের ঠিক মধ্যবিন্দু এই জায়গায়, এই জায়গাটা হচ্ছে সলিনয়েডের মধ্যবিন্দু। সলিনয়েডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে, এখান থেকে x দূরত্বে dx দৈর্ঘ্য আমরা ধরলাম। সলিনয়েডের কেন্দ্র থেকে মধ্যবিন্দু থেকে x দূরত্বে dx দৈর্ঘ্য আমরা ধরলাম। তাহলে সলিনয়েডের কেন্দ্র মধ্যবিন্দু থেকে x দূরত্বে dx দৈর্ঘ্যের জন্য, dx অংশের জন্য এই সলিনয়েডের অক্ষ বরাবর p বিন্দু, অর্থাৎ p বিন্দু দূরত্ব মধ্যবিন্দু থেকে r, p বিন্দু দূরত্ব কত? মধ্যবিন্দু থেকে r। তাহলে সলিনয়েডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে dx অংশের জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? ধরে নিলাম dB। তাহলে dB সমান কত হবে? μ0 n মানে কত হবে? এখানে পাক সংখ্যা μ0, মোট পাক সংখ্যা কত? x একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে n। তাহলে dx দৈর্ঘ্যের পাক সংখ্যা কত হবে? n dx μ0 ni বাই 2 μ0 ni বাই 2। আর সলিনয়েডের ব্যাসার্ধ কত? a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস r মাইনাস x এর স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেন না, একটা বৃত্তাকার পরিবাহী অক্ষ বরাবর, আমাদের অক্ষ বরাবর কেন্দ্র থেকে চুম্বক ক্ষেত্র কত হয়? μ0 ni বাই 2 a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে আমরা নিয়েছি এই সলিনয়েডের মধ্যবিন্দু থেকে x দূরত্বে dx অংশ। তাহলে dx অংশের পাক সংখ্যা কত? n dx। তাহলে dx অংশের জন্য p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? না, সেটাকে আমরা ধরেছি dB। dB সমান μ0 n dx I ডিভাইডেড বাই 2 ইনটু a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r মাইনাস x এর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রে যদি r ভেরি ভেরি গ্রেটার দেন x এবং a হয়, আর যদি x এবং a এর চেয়ে অনেক বড় হয়, তাহলে আমরা লিখতে পারি μ0 n dx into I divided by 2 into a square by, এটা হয়ে যাবে কত? আরটা অনেক বড়, তাহলে এটা বাদ হয়ে যাবে, এক্সট্রা বাদ হয়ে যাবে, এটা হবে তোমার r কিউব হয়ে যাবে। এখানে আরটা অনেক বড়, তাহলে এক্সট্রাকে বাদ দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে r টু দি পাওয়ার r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, টা কিন্তু কেটে যাবে, আর কিউব। তার মানে জিনিসটা দাঁড়ালো μ0
n square I mu 0 n square I dx by 2r cube তাহলে mu 0 n I square dx by 2r cube তাহলে সমগ্র সলিনয়েডের জন্য কি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে এটা ধরলাম b সমান ইন্টিগ্রেশন dv সমান ইন্টিগ্রেশন -L2 প্লাস L mu 0 n স্কয়ার I by 2r cube into dx অর্থাৎ টোটাল দৈর্ঘ্যটা কত ধরেছিলাম 12 এটা যে মধ্যবিন্দু তার মানে এটা যেন -L2 প্লাস L -L2 প্লাস L মানে টোটাল দৈর্ঘ্য হবে প্লাস L মাইনাস L মানে হচ্ছে 12 হয়ে যাচ্ছে তার মানে লিমিটটা হবে -L2 প্লাস L mu 0 n স্কয়ার I divided by r cube dx তার মানে এটা ইকুয়েশন কত হবে এটা হবে mu 0 n স্কয়ার I by 2r cube into ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে 2x টা -L2 প্লাস L সমান হয়ে যাবে mu 0 n square I mu 0 n square I divided by 2r cube into 2l mu 0 n square I by 2r cube into 2l তাহলে আমরা লিখতে পারি অতএব b equal mu 0 by 4 pi mu 0 by 4 pi 2 into mu 0 by 4 pi 2 into twice pi ln twice pi ln square by r2 ভালো চেক করো এটা হচ্ছে 2 ছিল আর 2 ছিল 2 এর আমি 2 পাই করলাম তাহলে 4 পাই হয়ে গেল আর একটা 2 ওখানে ছিল তাহলে twice pi ln স্কয়ার twice pi ln স্কয়ার কিন্তু আর সাথে গেল I এখানে I হয়ে গেল twice pi ln স্কয়ার I by r cube তার মানে আলো b ইকুয়াল টু সমগ্র সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র দাঁড়ালো mu 0 by 4 pi 2 into twice pi ln square I twice pi ln square I by r cube এটাকেই আমরা লিখতে পারি mu 0 by 4 pi mu 0 by 4 pi into 2 pm by r cube 2 pm by r cube অর্থাৎ আমরা দ্বন্দ্ব চুম্বকের ক্ষেত্রে লিখেছিলাম অক্ষস্থিত অবস্থানে চুম্বক ক্ষেত্র হয় অর্থাৎ দ্বন্দ্ব চুম্বকের মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্র হয় mu 0 by 4 pi 2 pm by r cube আরটা যদি অনেক বড় হয় ঠিক এখানেও তাই রাখবো সলিনয়েডের ক্ষেত্রেও আমরা সমগ্র সলিনয়েডের জন্য সমগ্র সলিনয়েডের মধ্যবিন্দু থেকে p দূরত্বে p বিন্দুতে r দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত পেলাম b equal to mu 0 by 4 pi 2 pm by r cube যেখানে pm সমান কত twice pi ln square I twice pi ln square into I এই pm টাকে বলা হচ্ছে চুম্বক ভ্রামক অর্থাৎ এটাকে বলা হচ্ছে চুম্বক ভ্রামক এটা সলিনয়েডের চুম্বক ভ্রামক এটা কি না সলিনয়েডের twice pi ln square I twice pi ln square I হচ্ছে সলিনয়েডের চুম্বক ভ্রামক এই সলিনয়েডের ভিতর যে কারেন্ট যাবে সেটা তাহলে চুম্বকের মতো কাজ করবে সেক্ষেত্রে সেই সলিনয়েডের চুম্বকের মেরু শক্তি যদি qm হয় তাহলে আমরা লিখতে পারি
মেরু শক্তি সমান কিউএম, ধরি মেরু শক্তি সমান কিউএম, তাহলে অতএব কিএম সমান কত হবে? কিউএম ইন্টু 2m, তাহলে অতএব কিউএম এইটা সমান কত হবে? এইটা সমান হচ্ছে তোমার টুয়াইস পাই, এইটা সমান টুয়াইস পাই ln স্কয়ার ইন্টু আই। অতএব কিউএম সমান কত হবে? 12 টা কেটে যাবে শুধু, কিউএম সমান হবে পাই এন স্কয়ার ইন্টু আই। তার মানে মেরু শক্তি দাঁড়াবে, অর্থাৎ সলিনয়েডের মেরু শক্তি, সলিনয়েডের জন্য যে চুম্বকটা তৈরি হবে তার মেরু শক্তি হবে পাই এন স্কয়ার আই, আর চুম্বক ভ্রামক হবে টুয়াইস পাই এল এন স্কয়ার আই, টুয়াইস পাই এল এন স্কয়ার আই। তার মানে আমরা কি দেখলাম যে একটা সলিনয়েডে যদি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এ ছোট এন হয়, তার টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, এবং সলিনয়েডের যে ব্যাসার্ধ, সলিনয়েড যে কোডটার উপরে মানে যে বৃত্তাকার এর উপর তারগুলো জড়ানো আছে তার যদি ব্যাসার্ধ এ হয়, তাহলে এবং আই যদি পাওয়া হবে, সেক্ষেত্রে চৌম্বক ভ্রামক কত তৈরি হবে? টুয়াইস পাই এল এন স্কয়ার ইন্টু আই হবে, এবং এর জন্য যে চৌম্বকটা তৈরি হবে তার মেরু শক্তি কিউএম সমান হবে পাই এন স্কয়ার আই বা পাই স্কয়ার এন আই। তার মানে আমরা দেখতে পেলাম যে একটা সলিনয়েডের মধ্যে যে কারেন্ট তৈরি করা হবে সেটাও কিন্তু একটা চুম্বকের মতো আচরণ করে, দণ্ড চুম্বকের মতো, এবং সেক্ষেত্রে তার চৌম্বক ভ্রামক হবে টুয়াইস পাই এন স্কয়ার আই, এবং মেরু শক্তি হবে পাই এন স্কয়ার। এই গেল দণ্ড চুম্বকের সাথে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। এবার আমরা আলোচনা করব ঘূর্ণায়মান। ঘূর্ণায়মান আহিত কণার জন্য ঘূর্ণায়মান আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক। ঘূর্ণায়মান আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক। ঘূর্ণায়মান আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক। ধরো এই হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, এই যে বৃত্তটা নিয়েছি তার বৃত্তের অক্ষটা হচ্ছে এই বরাবর। আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা আহিত কণা, এই ব্যাসার্ধটা কত? এই হচ্ছে আর। আহিত কণার আধান মনে করো, আধান সমান কিউ। যে বৃত্তাকার পথে ওটা ঘুরছে তার ব্যাসার্ধ সমান আর। আধান সমান কত ধরলাম? কিউ, ব্যাসার্ধ সমান আর, এবং বেগ সমান ভি। তাহলে এই দিক বরাবর পিএমটা হবে, অর্থাৎ ঘূর্ণায়মান আহিত করার জন্য এদিকে কি হবে? চৌম্বক ভ্রামক একটা বৃত্তপথে একটা আধান ঘুরে, সেটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট কারেন্টের মতো। তাহলে কারেন্ট যদি হয় একটা বৃত্তাকার পরিবাহীতে, তার জন্য কি হয়? একটা চৌম্বক ভ্রামক তৈরি হয়। সেই চৌম্বক ভ্রামকটা ওর অক্ষ বরাবর সামনে দিতে হয়। তো এইভাবে কারেন্ট থাকে। তো এইবার তাহলে এখান থেকে আমরা দেখব যে ঘূর্ণায়মান আহিত কণার জন্য কতটা চৌম্বক ভ্রামক সৃষ্টি হবে। এই চৌম্বক ভ্রামকের মানটা আমরা
নির্ণয় করি। এক্ষেত্রে তাহলে কণাটার পর্যায়কাল, কণাটির পর্যায়কাল যদি কি হয়, কি বিকল্প কত হবে 2πr/v। কেন বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর কণাটার বেগ হচ্ছে কত v। তাহলে পর্যায়কাল একবার ঘুরে আসতে কত সময় লাগবে 2πr/v। আচ্ছা, তাহলে প্রবাহ মাত্রা কত হবে I = হবে q/q আধান কি সময় একবার পাক করছে, তাই তো? তাহলে I = হবে q/q। তাহলে q/q মানে হবে q ডিভাইডেড বাই 2πr/v সমান qv ডিভাইডেড বাই 2πr। তার মানে I সমান কি দাঁড়ালো qv ডিভাইডেড বাই 2πr। তাহলে এবার যদি আমরা চৌম্বক ভ্রামকটা নির্ণয় করি, তাহলে চৌম্বক ভ্রামক কত হবে? তাহলে চৌম্বক ভ্রামক কত হবে Pm = হবে I × A। মানে কি? এই বৃত্তাকার যে পথে পরিভ্রমণ করছে বৃত্তাকার পথের ক্ষেত্রফল, মানে এরিয়া ভেক্টর যেটা তার ক্ষেত্রফল, মানে এরিয়া ভেক্টর। I মানে কত qv বাই 2πr ইনটু a মানে হচ্ছে πr²। a মানে কত? এটা ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফল এরিয়া ভেক্টরটা কত হবে πr²। তার মানে দাঁড়াবে qvr ডিভাইডেড বাই 2। qvr পাই কেটে গেল, qv একটা আর কেটে গেল, qvr ডিভাইডেড বাই 2। তাহলে pm টা কি দাঁড়ালো qvr ডিভাইডেড বাই 2। এইবার এর তো একটা ভর আছে, আধান q আধান, ভরটা ধরা হয় ভর মনে করো m, আধান ভর হচ্ছে m। তাহলে এর কৌণিক ভরবেগ কত হবে? এই বৃত্তপথে ঘোরার জন্য কৌণিক ভরবেগ যদি L ধরি তাহলে কত হবে mvr। কৌণিক ভরবেগ কত হবে mvr। এখানে যে চৌম্বক ভ্রামকটা এটাকে আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে পারি। আচ্ছা, কৌণিক ভরবেগ কত হবে mvr। তার মানে আমরা লিখতে পারি দেখো এই দুটো সমীকরণ থেকে, তাহলে pm সমান qvr/2। তাহলে vr সমান কত পাবো? এখান থেকে কত পাবো দেখো, vr সমান কত পাবো L/m। তার মানে এখানে বসিয়ে দাও ql/2m। মানে vr সমান কত হচ্ছে L/m। তাহলে pm সমান কি দাঁড়ালো ql/2m। তার মানে দাঁড়াচ্ছে q/2m ইনটু m। তার মানে এটা যদি pm ভেক্টর হয় তাহলে এটা হয়ে যাবে q/ভেক্টর রূপটা হবে m। তাহলে এটা হচ্ছে চৌম্বক ভ্রামক আর এটা হচ্ছে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগের সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। এখানে কি দেখা যাচ্ছে না চৌম্বক ভ্রামকের যে দিক এবং কৌণিক ভরবেগেরও ঠিক একই দিক হবে, অর্থাৎ কৌণিক ভরবেগটাও একই হবে। অর্থাৎ pm = যেহেতু q/2m L, তাহলে আমরা বলতে পারি pm এবং L এর দিক একই দিকে হবে, অর্থাৎ pm এবং L একই দিকে হবে। pm ও L একই দিকে হবে, pm এবং L অর্থাৎ কৌণিক ভরবেগ এবং চৌম্বক ভ্রামকের দিক একই দিকে হবে। তাহলে কি দাঁড়ালো একটা আহিত কণা q যার পরে v বেগে r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে,
সেই বৃত্তাকার কক্ষপথের অক্ষ বরাবর তার যে চুম্বক ভ্রামক সেটা আমরা নির্ণয় করবো। তাহলে প্রথমে দেখলাম কণাটির পর্যায়কাল t = 2πr/v, বৃত্তপথের পরিধি 2πr, বেগ হচ্ছে v, তাহলে পর্যায়কাল হবে 2πr/v, I সমান হবে q/t, q মানে q ডিভাইড t মানে হচ্ছে 2πr/v সমান qv/2π। তাহলে চুম্বক ভ্রামক কত হয়, pm = I × a, a মানে এরিয়া ভেক্টরটা I × a, তাহলে qv/2πr, I, a মানে πr², তাহলে qvr/2। আবার কৌণিক ভরবেগ, এই কোণাটার কৌণিক ভরবেগ কত হবে, mvr সমান vr = l/m, তাহলে pm সমান কত পাবো না qvr/2, vr এর জায়গায় লিখে দেবো l/2m, তাহলে q/2m × l, তাহলে ভেক্টর রূপ লিখলে তাহলে চৌম্বক ভ্রামক em সমান q/2m × l। এখান থেকে দেখতে পেলাম যে pm এবং l একই দিকে হবে। এবার ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবার আমরা দেখব ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবার দেখবো আমরা ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এই চৌম্বক ভ্রামক বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা চৌম্বক ভ্রামক বলছি, সেটাই হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে আগে আমরা কি পেলাম, pm সমান কত পেয়েছি, q/2m × l, এটা পেয়েছি pm সমান কত পেয়েছি, q/2m × l। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আধানটা কত হবে, তাহলে pm সমান হবে -e/2m, এটা হচ্ছে ইলেকট্রনিক আধান এবং নেগেটিভ l, তাহলে pm সমান কত হবে e/2m l। আচ্ছা, এবার lটা যেটা কৌণিক ভরবেগ, যে কৌণিক মানে বৃত্তপথে যে আধানটা ঘুরছে, সেই lটা কি হয়, lটা হচ্ছে l × h/2π, অর্থাৎ h/2π এর সরল গুণিতক। h টা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। h টা কি, এখানে h হচ্ছে h সমান হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলে এটা, CONSTANT। h টা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে 6.62 × 10⁻34 জুল সেকেন্ড। এর মানটা কত, 6.62 × 10⁻34 জুল সেকেন্ড। কৌণিক ভরবেগ সমান h/2π এর সরল গুণিতক। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি e/2m × n × h/2π, n × h/2π। আচ্ছা, এখান থেকে আমরা লিখবো, ভেক্টর রূপটা না লিখে সরাসরি লিখবো, pm সমান হবে -e/2m × n/h/2π সমান, এটাকে লেখা যায় e/2m × n হচ্ছে h/2π, h ক্রস সমান হচ্ছে h/2π, মানে এর h যেটা আমরা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলেছি, h ক্রসটাকে বলা হয় রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সমান 1.05 × 10⁻34 জুল সেকেন্ড। এটাকে বলা হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মানে আমরা কি পেলাম, pm সমান পেলাম
E by minus E by 2m into NH cross। আচ্ছা, যদি আমরা প্লাস চিহ্ন নিই, শুধু মানটা নিই, তাহলে চুম্বক ভ্রামকটা কত হবে, শুধু মান নিই, সমান E by 2m into NH cross, মান নিই, মাইনাস চিহ্ন বাদ দিয়ে শুধু মানটা নিই, তাহলে কি দাঁড়ালো, তাহলে pm ইকুয়াল টু হবে pm ইকুয়াল টু হবে E by pm ইকুয়াল টু হবে EH ক্রস বাই 2m, যখন n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 হলে, n ইকুয়াল টু 1 হলে কত হবে, pm ইকুয়াল টু হবে EH ক্রস বাই 2m। তাহলে n ইকুয়াল টু 1 মানে একটা ইলেকট্রন যখন পরমাণুর কক্ষপথে ঘুরে, তখন n ইকুয়াল টু 1 মানে k কক্ষপথে, n ইকুয়াল টু 1 মানে k কক্ষপথে n টা 1 হয়, তাহলে সেক্ষেত্রে একটা ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামক pm ইকুয়াল টু EH ক্রস বাই 2m, EH ক্রস বাই 2m। এটা কি যখন, তার মানে একটা জিনিসটা কি দাঁড়ালো, যে একটা পরমাণুর প্রথম বোর কক্ষপথে কেসে, প্রথম বোর কক্ষপথে n ইকুয়াল টু 1 হবে, তার চৌম্বক ভ্রামক কত হচ্ছে pm ইকুয়াল টু EH ক্রস বাই 2m। এটাকে বলা হয় মিউ বি, এটা বলা হচ্ছে বোর, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু নেই, হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের, প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কক্ষীয় গতির জন্য যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় সেটাকেই বলা হয় বোর ম্যাগনেটন। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান, অর্থাৎ ঘূর্ণায়মান কক্ষীয় গতির জন্য যে চুম্বক ভ্রামক সৃষ্টি হয় সেটাকে বলা হয় বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটনের মান কত হবে, তাহলে বোর ম্যাগনেটন মানেই হচ্ছে একটা চৌম্বক ভ্রামক। বোর ম্যাগনেটন হলো একটা চৌম্বক ভ্রামক। সেটা কোন চৌম্বক ভ্রামক না, হাইড্রোজেন পরমাণু ফার্স্ট বোর কক্ষপথে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, সেটাকে আমরা আলাদা নাম দিয়েছি, এটাকে বলেছি বোর ম্যাগনেটন, pm ইকুয়াল টু বোর ম্যাগনেটন। তাহলে এখানে মান কত হবে, E এর মান, E এর মান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব ইলেকট্রনের, H ক্রস মানে 1.05 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইড বাই 2 ইনটু 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তার মানে E এর মান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, H ক্রস এর মান হচ্ছে 1.05 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, আর 2 ইনটু ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তার মানে এখানে পাবো আমরা, এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 9.23 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে, এটাকে সিম্পলিফাই করলে তোমার আসবে মাইনাস 30, মাইনাস 24, তাহলে 9.23 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এই এককটা কি হবে, এর এককটা হবে চৌম্বক ভ্রামকের যা একক IA মানে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। তাহলে বোর ম্যাগনেটনের একক কি হলো, অ্যাম্পিয়ার ইনটু মিটার স্কয়ার। তার মানে আমরা কি পেলাম না, একটা বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক পেলাম। সেইটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে হিসাব করে দেখলাম কত হলো না, বোর কক্ষপথে যদি একটা ইলেকট্রন ফার্স্ট বোর কক্ষপথে ঘুরে, তখন তার যে চৌম্বক ভ্রামকের মানটা হচ্ছে EH ক্রস বাই 2m। H ক্রসটা হচ্ছে রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট,
সেটাকেই আমরা বলছি বোর ম্যাগনেটন। EH+/2m টাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন। H+ হচ্ছে রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, H টা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তাহলে মিউ বি সমান কত হলো 9.23 × 10⁻24 অ্যাম্পিয়ার × মিটার স্কয়ার। তাহলে এই হলো আমার বোর ম্যাগনেটনের সংজ্ঞা এবং বোর ম্যাগনেটনের মান। এরপরে আমরা দেখব এই যে ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘুরে, ওরা যেমন কক্ষপথে ঘোরার সময় নিজেদের অক্ষ বরাবরও কিন্তু পাক খায়। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং নিজের অক্ষ বরাবরও পাক খায়। নিজের অক্ষ বরাবর পাক খাওয়ার জন্য দিন রাত থাকতে পারে, আর সারা বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক সেই রকম ইলেকট্রনগুলো নিজের বিভিন্ন কক্ষপথে ঘোরার সময় ওরাও নিজেদের অক্ষ বরাবর পাক খায়। যদি সেই পাকটা যদি আপস্পিন বলবো, যদি ইলেকট্রনগুলো পাক ক্লকওয়াইজ হয়, আপস্পিন বলবো যদি ইলেকট্রনগুলো নিজের অক্ষ বরাবর ক্লকওয়াইজ পাক খায়, ক্লকওয়াইজ পাক খায়। আর ডাউনস্পিন বলা হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ পাক খেলে আমরা বলবো আপস্পিন। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিজের অক্ষ বরাবর একটা ইলেকট্রন যদি পাক খায় সেটাকে বলা হবে ডাউনস্পিন। এবং হিসাব করে দেখা গেছে একটা ইলেকট্রন যখন নিজের অক্ষ বরাবর পাক খায় তার জন্য যে ইন্ট্রিনজিক ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, মানে চুম্বক দ্বিমেরু ভ্রামক তৈরি হয়, তার মানটাও কিন্তু এক বোর ম্যাগনেটন 1 μb এর সমান, অর্থাৎ 9.23 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ারের সমান। অর্থাৎ নিজের অক্ষে পাক খাওয়ার জন্য, স্পিন খাওয়ার জন্য, নিজের অক্ষে পরমাণু চারদিকে ঘুরতে ঘুরতে নিজের অক্ষে স্পিন খাওয়ার জন্য যে ইন্ট্রিনজিক চুম্বক ভ্রামক তৈরি হয় তার মান কিন্তু 1 বোর ম্যাগনেটন 1 μb এর সমান। সেটার মান হচ্ছে 9.23 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এবার হচ্ছে কোনো পদার্থ কখন চুম্বক ধর্ম দেখায় আর কখন চুম্বক ধর্ম দেখায় না। যদি দেখা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত যে সমস্ত ইলেকট্রন আছে তাদের চুম্বক দ্বিমেরু ভ্রামকের যোগফল 0 হয়, তখন সেই পদার্থ কিন্তু চুম্বক ধর্ম দেখাবে না। কিন্তু যদি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত ইলেকট্রনগুলো চুম্বক দ্বিমেরু ভ্রামকের সমষ্টি 0 না হয়, তখন কিন্তু সেই পদার্থটা চুম্বক ধর্ম দেখাবে। কখন চুম্বক ধর্ম দেখাবে না, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির চুম্বক দ্বিমেরু ভ্রামকের যোগফল যদি 0 না হয়, তখন কিন্তু সে চুম্বক ধর্ম দেখাবে। অর্থাৎ তখন সেটাকে বলা হবে চুম্বক পদার্থ, চুম্বক ধর্ম সে দেখাতে পারবে। আর যদি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলির চুম্বক দ্বিমেরু ভ্রামকের সমষ্টি 0 হয়, তখন কিন্তু সে তার চুম্বক ধর্ম দেখাবে না। এই কারণেই একটা পদার্থ চুম্বক ধর্ম শো করে আর একটা পদার্থ চুম্বক ধর্ম দেখায় না। একটা পদার্থ চুম্বক ধর্ম দেখায় আর একটা পদার্থ চুম্বক ধর্ম দেখায় না। এবার আমরা আলোচনা করব চুম্বক আবেশ রেখা। চুম্বক আবেশ রেখা, চুম্বক আবেশ রেখা কি? ধরো একটা চৌম্বক পদার্থ, চুম্বক ক্ষেত্র, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, মানে একটা প্যারালাল লাইনগুলো দিয়ে আমরা চুম্বক ক্ষেত্র বোঝাই। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। আবেশী চুম্বক ক্ষেত্রে বলে, অর্থাৎ এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটাকে বলা হচ্ছে আবেশী চুম্বক ক্ষেত্রের
আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা, অর্থাৎ যেটা চৌম্বক ক্ষেত্র, আমি সোজা কথা বলছি। এইবার এখানে যদি আমি একটা চুম্বক পদার্থ রাখি তাহলে কি হবে না, চুম্বক পদার্থটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। চুম্বক পদার্থটা একটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে, এবং সাময়িকভাবে চুম্বকে পরিণত হলে তার নিজস্ব একটা বলরেখা তৈরি হবে। সেই নিজস্ব বলরেখাকে বলা হচ্ছে চুম্বকন রেখা। চুম্বকন রেখা কি না, চুম্বক ক্ষেত্রে যখন কোনো চুম্বক পদার্থকে রাখা হবে তখন চুম্বকে পরিণত, সাময়িকভাবে সেটা চুম্বকে পরিণত হবে, এবং সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার জন্য তার নিজস্ব বলরেখা তৈরি হবে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু তৈরি হবে। এটা ধরো এস মেরু তৈরি হবে, এটা ধরো এম মেরু তৈরি হবে। তাহলে উত্তর মেরু থেকে বলরেখাগুলো বেরোবে, আবার দক্ষিণ মেরুতে এসে ঢুকবে। এইভাবে বলরেখার সৃষ্টি হবে। তাহলে এর মধ্যে দিয়ে বলরেখার সৃষ্টি হবে। বলরেখাগুলো বেরোবে উত্তর মেরু থেকে, দক্ষিণ মেরুতে এসে ঢুকবে। তাহলে এই যে সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়ার জন্য এই যে বলরেখা তৈরি হবে সেটাকে বলে চুম্বকন রেখা। তাহলে এবার আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন বলরেখার পরিপাতের ফলে যে রেখা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে চুম্বক আবেশ রেখা। অর্থাৎ এখানে জিনিসটা এরকম দাঁড়ায়, বলরেখাগুলো এরকম হবে, এরকম হবে, এরকম অসংখ্য বলরেখা থাকবে। ঠিক আছে, এই বলরেখাগুলো এই দিকে বেরোবে, আবার এই পাশে এসে ঢুকবে, এবং এই দিকেও বলরেখা থাকবে, দুদিকেও বলরেখা থাকবে। এগুলো হচ্ছে তোমার এইরকম বলরেখা থাকবে, এখানেও এরকম বলরেখা থাকবে। অর্থাৎ সংজ্ঞাটা দাঁড়ালো যে চুম্বক পদার্থের ভেতরে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন রেখা উপরিপাতের ফলে যে বলরেখার সৃষ্টি হয়, তাকে বলা হয় চুম্বক আবেশ রেখা। তার মানে নিজস্ব বলরেখা আর আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা উপরিপাতের ফলে চুম্বক পদার্থের মধ্যে যে বলরেখা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে চুম্বক আবেশ রেখা। আরেকবার বলছি, চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা চুম্বক পদার্থ রাখলে সেই চুম্বক পদার্থটা সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হয়, তখন তার নিজস্ব বলরেখা তৈরি হয়, সেই বলরেখাকে বলা হচ্ছে চুম্বকন রেখা। তাহলে চুম্বকন রেখা এবং আবেশী চুম্বক ক্ষেত্রে বলরেখার প্রতিপাতের ফলে চুম্বক পদার্থের ভিতরে যে বলরেখা সৃষ্টি হয় সেটাকে বলা হয় চুম্বক আবেশ রেখা। সেটাকেই বলা হচ্ছে চুম্বক আবেশ রেখা। আবার বলছি, আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন রেখার পরিপাতের ফলে কোনো চুম্বক পদার্থের ভেতরে যে বলরেখার সৃষ্টি হয় সেটাকেই আমরা বলছি চুম্বক আবেশ রেখা। আজকে এই পর্যন্ত। এরপরের দিন আমরা এর পরের জিনিসটা নিয়ে আলোচনা